সরকার কিন্তু আসলে রিয়েল তথ্যটা প্রকাশ করতে চায়নি এবং প্রকাশ করা হয়নি। উল্টো জাতিসংঘ মানবাধিকার কমিশনের হাই কমিশনারকে বলা হয়েছে যে বিরত থাকতে বলা হয়েছে এই ধরনের মন্তব্য থেকে, এবং এক ধরনের তাদেরকে মানে ডিরেকশন দেওয়া হয়েছে যে কি কথা বলবে বা বলবে না। প্রথম আলোতে এই রিপোর্টটা খুব ভালোভাবে এসেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জাতিসংঘের মানবাধিকার বিষয়ের হাই কমিশনার ভলকার টুর্ক তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্প্রতি যে কোটা আন্দোলন চলছে এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে একটি চিঠি দিয়েছেন, এবং এই চিঠির পরিপ্রেক্ষিতে উত্তরে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তার উত্তর দিয়েছেন সেই চিঠিতে কি আছে আমরা আপনাদেরকে জানাবো। দুই চিঠিতেই কি আছে সেটা জানাবো, পাশাপাশি স্বাধীন মিডিয়া টিমের অ্যানালিসিসও আপনাদেরকে জানাবো। প্রথমেই আমি আপনাদেরকে জানাবো জাতিসংঘের মানবাধিকার বিষয়ের হাই কমিশনার ভলকার টুর্ক কি লিখেছিলেন সেই চিঠিতে। সেই চিঠিটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে 23শে জুলাই তিনি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে তিনি বলেছিলেন যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের ওপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, হতাহতের ঘটনা, নির্বিচারে গ্রেপ্তার ও নির্যাতন যে ঘটেছে সেই বিষয়টিতে তারা ভীষণভাবে উদ্বিগ্ন। তিনি আরও বলেছেন, ভবিষ্যতে এ ধরনের নির্যাতন রোধ এবং মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার সমুন্নত রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে এবং সামগ্রিক যে ব্যবস্থা আছে তার সংস্কার গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত 29 জুলাই এই চিঠির একটা উত্তর দিয়েছে। সেই উত্তরে তিনি যে বলেছেন সেটা হচ্ছে যে পরিস্থিতির সুযোগ নেওয়া, তৃতীয় পক্ষের সন্ত্রাসী কার্যক্রম এবং শিক্ষার্থীদের আন্দোলনের পার্থক্যের বিষয়ে পরিষ্কার হতে হবে। অর্থাৎ তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে এই আন্দোলনের মধ্যে একটা তৃতীয় পক্ষ ছিল এবং তাদের সন্ত্রাসী যে কার্যকলাপ এবং পাশাপাশি শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই বিষয়টি জাতিসংঘ আসলে বুঝতে পারেনি বলে তার কাছে মনে হয়েছে, এবং সেই ক্ষেত্রে এই বিষয়টি পরিষ্কার করেছে বলে আমাদের টিমের মনে হয়েছে। এবং তিনি আরও যেটা বলেছেন যে বর্তমানে ঘটনার বিচারিক এবং প্রশাসনিক তদন্ত চলছে। আপনারা জানেন যে হাইকোর্টে এটা নিয়ে মামলা চলছে, বিভিন্নজন মামলা করেছে। সো এটার বিষয়ে উল্লেখ করে তিনি বলেছেন যে এই সময়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন ও এর সংশ্লিষ্টদের বাংলাদেশ নিয়ে চূড়ান্ত মন্তব্য করা উচিত নয় এবং তা থেকে বিরত রাখার পরামর্শ দিয়েছেন। এবং তিনি বলেছেন যে তদন্তের আগে একপক্ষীয় প্রতিবেদনের উপর ভিত্তি করে কোনো বিবৃতি দেয়া থেকে জাতিসংঘ যেন বিরত থাকে এবং সেই সাথে তাদের বার্তার কারণে কোনো ভুল মেসেজ যদি আন্তর্জাতিক অঙ্গনে বা গণমাধ্যমে যায় সেটাও প্রভাব পড়তে পারে বলে আমাদের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন। তো ভলকার টুর্ক কিন্তু তার চিঠিতে এটাও বলেছিলেন যে বিক্ষোভ দমনে নির্বিচারে পুলিশের উপর পুলিশ বুলেট ব্যবহার করেছে, নির্বিচারে গ্রেপ্তার করেছে, এটা টার্গেট করে আটক করেছে, নির্যাতনের তথ্য পেয়েছে বলে তারা বলেছেন। কিন্তু অন্যদিকে মাসুদ বিন মোমেন বলেছেন যে আসলে প্রথম দিকে যে তৃতীয় সপ্তাহ পর্যন্ত যে আন্দোলন চলছে সেই পর্যন্ত সরকার কিন্তু কোনো রকমের কিছু করেনি, উল্টা সহযোগিতা করেছে শিক্ষার্থীদের। কিন্তু এক পর্যায়ে যে যখন এমনকি আদালতের প্রক্রিয়ার উপর অপেক্ষা করার কথাও সরকার বলেছে শিক্ষার্থীদের, এই কথা বলেছেন মাসুদ বিন মোমেন। এবং কিন্তু তিনি উল্লেখ করেছেন যে পরবর্তী সময়ে রাজনৈতিক দল, ধর্মীয় চরমপন্থী ও জঙ্গি গোষ্ঠীগুলো তৃতীয় পক্ষ হিসেবে এর অনুপ্রবেশ ঘটেছে এবং এই অনুপ্রবেশ করার পরই সব ধরনের ধ্বংসাত্মক প্রক্রিয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। এবং এর জন্য তিনি এই তৃতীয় পক্ষ হিসেবে যেটা দায়ী করেছে সরাসরি বিএনপি এবং জামায়াতে ইসলামী জোটকে এবং তাদের ছাত্র সংগঠনগুলিকে। এবং তিনি বলেছেন যে তাদের দেয়া ভুল তথ্য উস্কানিতেই মানুষ নিহত হয়েছে এবং বর্বরতার ঘটনা ঘটেছে। অর্থাৎ যে এই যে তৃতীয় পক্ষ তারা তথ্য দিয়েছে এবং তাদের উস্কানিতেই
মানে মানুষ নিহত হয়েছে, কিন্তু তিনি কিন্তু উল্লেখ করেননি যে কার গুলিতে মানুষ নিহত হলো, কারা বর্বরতা ঘটিয়েছে, সেসব কিন্তু তিনি উল্লেখ করেননি। এবং তিনি সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে যেটা মনে হয়েছে যে তিনি বলেছেন শিক্ষার্থীদের আন্দোলন তাদের হাতে ছিল না, এটা চলে গিয়েছিল তৃতীয় পক্ষের হাতে, সেই কারণেই সরকার এই ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে তিনি আবার অনুরোধ করেছেন এই জাতিসংঘ যেন এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকে। সো আমাদের যে টিম, স্বাধীন মিডিয়ার টিম, এই চিঠি দুইটা বিশ্লেষণ করে যেটা মনে করছে যে সেটা হচ্ছে যে 18 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত শান্তিপূর্ণ হয়েছে, এটা ঠিকই আছে, কিন্তু 17 তারিখ থেকে যদি 23 তারিখ পর্যন্ত আমরা ধরি, এই চিঠির আগ পর্যন্ত যে ঘটনাগুলি ঘটেছে, ঘটনার ধারাবাহিকতা ঘটেছে, সেটা কিন্তু আমাদের দেশের মানুষ সবাই জানে এবং আমাদের যে সামাজিক মিডিয়াগুলোতে সবগুলোতে এসেছে, কিন্তু একদম টিভিগুলিও দেখিয়েছে এবং সেখান থেকে কিন্তু জাতিসংঘের কাছে এই তথ্যগুলি গেছে, এই ভিডিও ফুটেজগুলি গেছে এবং এই ফুটেজগুলি দেখেই কিন্তু ভলকার টুর্ক তার চিঠিতে উল্লেখ করেছেন। এবং সেই চিঠিতে কিন্তু মানে সরকারের সংশ্লিষ্ট গোষ্ঠী বা ছাত্রলীগের ইঙ্গিত করা হয়েছে এই চিঠিতে, যে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে কিভাবে ছাত্রদের উপর নির্মমভাবে আঘাত করেছে সেই সবও টুর্ক কিন্তু বলেছে। আমাদের পররাষ্ট্র সচিব কিন্তু সেই সব বলেনি। সো আমাদের টিমের কাছে যেটা মনে হয়েছে যে এবারও সরকার কিন্তু আসলে রিয়েল তথ্যটা প্রকাশ করতে চায়নি এবং প্রকাশ করা হয়নি। উল্টো জাতিসংঘ মানবাধিকার কমিশনের হাই কমিশনারকে বলা হয়েছে যে বিরত থাকতে বলা হয়েছে এই ধরনের মন্তব্য থেকে, এবং মানে এক ধরনের কি বলবো যে তাদেরকে মানে ডিরেকশন দেওয়া হয়েছে যে কি কথা বলবে বা বলবে না। যাই হোক, আমি প্রথম আলোতে এই রিপোর্টটা খুব ভালোভাবে এসেছে, আমি দেখছিলাম রিপোর্টটা এবং অন্যান্য পত্রিকাও এসেছে। আমি এই পত্রিকাগুলো রিপোর্ট পড়তে পড়তে আমার যেটা হয় যে রিপোর্টে পড়ার পর আমরা টিম যেটা করি যে এখানে যে পত্রিকার রিপোর্টের নিচে যে কমেন্টসগুলো থাকে সাধারণ মানুষ কি বলছে সেই কমেন্টস নিয়ে, সেই কমেন্টসগুলো আমরা দেখি। সেই কমেন্টসের মধ্যে থেকে আপনাদেরকে দুইটা কমেন্টস আমি পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সাধারণ মানুষ এই রিপোর্টটাকে কিভাবে দেখছে। শুধু আমরা কিভাবে দেখছি তা না, সাধারণ মানুষের চিন্তাভাবনাটাও আপনাদেরকে আমি জানাচ্ছি। প্রথম আলোর এই রিপোর্টটার ঠিক নিচে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, নাও বাংলাদেশ টু ডিকটেট ইউএন when and on what they will give their statement। অর্থাৎ যে এখন বাংলাদেশ জাতিসংঘকেও ইউএনকেও নির্দেশনা দিচ্ছে যে কখন এবং কি তাদের স্টেটমেন্টের মধ্যে তারা বলবে, সেটা বাংলাদেশ শিখিয়ে দিচ্ছে ইউএনকে। এবং পরবর্তী আরেকটা মন্তব্যে আরেকজন বলেছেন, বাংলাদেশ সরকারের চোখ আছে আর সারা পৃথিবী অন্ধ, মূর্খতার সীমা থাকা উচিত। দর্শক, আমি এই বলেই শেষ করব যে আসলেই কারোই কিন্তু চোখ এখন অন্ধ না। এই ডিজিটাল যুগে, আধুনিক যুগে কেউ কিন্তু আর অন্ধ নয়, কেউ মূর্খ নয়, সবাই দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, বুঝতে পাচ্ছে, কাউকে মূর্খ ভাবার কোনো সুযোগ নেই। তাই সরকারের কাছে আমার অনুরোধ, কেউকে মূর্খ না ভেবে তারা সঠিক ডিসিশনটা নেয়, এটাই হবে দেশের জন্য সবচেয়ে ভালো।